কথায় কাজে মিল নেই, নির্ধারিত সময়ের মধ্যে শতভাগ বর্জ্য সরাতে পারেনি ঢাকার 2 সিটি কর্পোরেশন। পুরনো অভিযোগের বৃত্তেই চামড়ার বাজার, সমস্যা সমাধানে সমন্বিত পদক্ষেপ চান ব্যবসায়ীরা। ভুল বোঝাবুঝি নিরসনে লন্ডনে ডক্টর ইউনূসের সাক্ষাৎ চেয়ে টিউলিপের চিঠি, দ্য গার্ডিয়ানের প্রতিবেদন। ডিসেম্বরেই নির্বাচন চায় বেশিরভাগ দল, এপ্রিলে ভোট আয়োজনে দুরভিসন্ধি দেখছে বিএনপি। টানা ছুটিতে ঈদ উৎসবে মাতোয়ারা দেশবাসী, পর্যটন কেন্দ্রে উপচে পড়া ভিড়। আমরা তো আসছি আগে অনেক ঘুরে আসছি, কিন্তু বাচ্চারা ফার্স্ট টাইম আসছে। অনেকদিন পর দেখা, এগুলো তো সবসময় টিভিতেই দেখি, এগুলো তো আর দেখা হয় না সামনাসামনি, এখানে এসে ভালোই লাগছে। দর্শক, আমন্ত্রণ চ্যানেল 24-এর বিকেল 4টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি নাজনীন নাসিরুদ্দৌলা। নির্ধারিত সময়ের মধ্যে কুরবানির শতভাগ বর্জ্য অপসারণ করতে পারেনি ঢাকার 2 সিটি কর্পোরেশন। যদিও গত কয়েক বছরের তুলনায় এবার বর্জ্য অপসারণে কিছুটা গতি এসেছে, যে কারণে অনেকটাই স্বস্তিতে নগরবাসী। বর্জ্য অপসারণে পিছিয়ে আছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মাতোয়াইল স্যানিটারি ল্যান্ডফিলে এসে জমা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোরবানির পশুর বর্জ্য। ডিএসসিসির তথ্য অনুযায়ী ঈদ ঘিরে 130,000 টন বর্জ্য ডাম্পিংয়ের। যদিও ঈদের দ্বিতীয় দিনেও 2/3 পূরণ হয়নি। দক্ষিণের মুগদা, সবুজবাগ সহ বেশ কিছু এলাকায় কোরবানির পশুর বর্জ্য জমে থাকতে দেখা গেছে। কোনো কোনো এলাকায় নতুন করে জমা হচ্ছে দ্বিতীয় দিনের বর্জ্য, ফলে স্থানীয়রা পড়েছেন দুর্ভোগে। ওই যে ওইখানের দোকান, আমার দোকানের ভিতরে গন্ধ চলে গেছে, মানে পচতেছে না জিনিসগুলো, পইচা গন্ধটা চলে গেছে। সবাই আইনে এখানে ফালা কিছুক্ষণ পর পর, আর গাড়ি তো আর ময়লা গাড়ি তো আর সবসময় আসে না। এই জন্য তো মানুষের খুবই কষ্ট হয়, ঘটনা দুর্ঘটনা হয়, বিভিন্ন রোগ বালাই ছড়াই যায় আপনার। লক্ষ্য পূরণ না হলেও বর্তমান কর্তৃপক্ষের সদিচ্ছায় গতি এসেছে বর্জ্য অপসারণ কার্যক্রমে। 10,000 কর্মীর মাধ্যমে চলছে নগরবাসীর দুর্ভোগ লাঘবের চেষ্টা। কালকের আমরা 100% করেছি, তারপরেও অল্প স্বল্প যদি কোথাও থাকে সেটা আমাদের যে রেগুলার ক্লিনিং এর সাথে এটা ক্লিন হয়ে যাবে। কাজেই এটা নিয়ে এবং আজকের ভিতরে আমরা 6 ঘন্টা টাইম নিয়েছি, আজকের ভিতরে সেগুলো ক্লিন হয়ে যাবে। অন্যদিকে উত্তর সিটিতেও বেশ কিছু স্থানে কোরবানির পশুর বর্জ্য ছড়িয়ে ছিটিয়ে আছে, যা অপসারণের চেষ্টা চালাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মীরা। তবে বেশিরভাগ এলাকায় বর্জ্য অপসারণ হওয়ায় কিছুটা স্বস্তিতে স্থানীয়রা। রাস্তাঘাটে হাঁটাচলা করতে যায়, কোনো যে বজ্রের গন্ধ এগুলিকে আমরা আর পাই নাই। পলি ব্যাগ দিয়ে গেছে এবং মোটামুটি গতকালকে যত পশু কোরবানি হয়েছে, মোটামুটি সিটি কর্পোরেশনের লোকজন এসে মোটামুটি বর্জ্য পরিষ্কার করে দিয়ে গেছে। এবার ডিএনসিসির লক্ষ্য প্রায় 20,000 টন কোরবানির পশুর বর্জ্য অপসারণ। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা। দর্শক, রাজধানীর বর্জ্য অপসারণের সবশেষ খবর আপনাদের জানাতে চাই। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন কাজী ফয়সাল। ফয়সাল, একটু শুরুতেই যদি বলে নেন যে আপনি এখন কোন এলাকায় আছেন, সেটি কি উত্তরে পড়েছে না দক্ষিণে পড়েছে, এবং সকাল থেকে যেসব এলাকায় আপনি গিয়েছেন সেখানে আসলে সরেজমিনে কেমন দেখছেন বর্জ্য অপসারণের গতি? দোলা, আমি আছি রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায়, যেটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকা। এবং আমি মূলত এই তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার যে ঢাকা মেট্রো মাদকের যে উত্তর কার্যালয় আছে, সেই কার্যালয়ের ঠিক সামনে সড়কে আছে। এবং আপনাকে দেখাই আমার পেছনে, এখানে কিন্তু এই একদম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের সংলগ্ন যে সড়কের একটি পাশে কিন্তু মোটামুটি বড় আকারের একটি কোরবানির বর্জ্য
এখানে স্তূপ করে রাখা হয়েছে, এখান থেকে এখনো পরিষ্কার করা হচ্ছে না। এখানে যারা রয়েছেন, স্থানীয় যারা রয়েছেন, তারা বলছেন যে এই বর্জ্যের কারণে তারা দুর্গন্ধে থাকতে পারছেন না, তাদের কষ্ট হচ্ছে এবং এই বর্জ্যগুলো কিন্তু খুব যত দ্রুত সম্ভব সরিয়ে নেওয়ার কথা। এবং সরকারের পক্ষ বিভিন্ন সরকার দায়িত্বশীল যারা রয়েছেন তারা বলেছেন যে শতভাগ বর্জ্য অপসারণ হয়েছে। আসলে এখানে যে চিত্র দেখতে পাচ্ছি আসলে সেটি কিন্তু এখনো হয়নি। সিটি কর্পোরেশন থেকে যদিও এর একটি জবাব দেওয়া হয়েছে, তারা বলছেন যে তারা বলেছেন যে গতকাল ঢাকা 2 সিটি কর্পোরেশনে সন্ধ্যা 7টা পর্যন্ত, ঈদের দিন সন্ধ্যা 7টা পর্যন্ত 19,500 টন বর্জ্য অপসারণ করা হয়েছে এবং সন্ধ্যা 7টার পরে যে যারা কোরবানি দিয়েছেন বা আজকে দ্বিতীয় দিন যারা কোরবানি দিয়েছেন তাদের পশুর বর্জ্যগুলো এখন রাস্তায় বিভিন্ন জায়গায় পড়ে আছে, সেখানে সিটি কর্পোরেশনের কর্মীরা কাজ করছেন। এই দাবি কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে। কিন্তু আমরা দেখেছি যে শুধুমাত্র এই রাজধানীর তেজগাঁ শিল্পাঞ্চল নয়, রাজধানীর মোহাম্মদপুর, যাত্রাবাড়ি সহ আরও 2 সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকাতে অলিগলিতে কিন্তু এখনও কোরবানির কোথাও কোরবানির বর্জ্য পড়ে রয়েছে, এখনও সরানো হয়নি। তবে এই কারণে কিন্তু অনেকটা ভোগান্তির মধ্যে পড়ছে নগরবাসী। এবং আমরা একটা তথ্যকে আপনাদেরকে জানিয়ে রাখি যে ঢাকা সিটি কর্পোরেশন 2 সিটি কর্পোরেশনের কিন্তু বলেছিল তাদের 20,000 করে তাদের মোট 40,000 বর্জ্য অপসারণের প্রস্তুতি তারা নিয়ে রেখেছিলেন এবং সেটি কিন্তু এখনও চলমান আছে। তো আসলে যেহেতু কোরবানি ঈদের দিন, ঈদের পরের দিন এবং তারপরের দিন মোট 3 দিন হয়, সে কারণে বলছে যে এই বর্জ্যগুলো তারা অপসারণ করে নিয়ে যাবেন, তবে একটু সময় লাগছে। দোলা ফয়সাল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, কাজী ফয়সাল আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন তেজগাঁ থেকে এবং সেখান থেকে তিনি ঢাকার অন্যান্য অঞ্চলের বর্জ্য অপসারণের খবরও আমাদেরকে জানালেন। এবছরও চামড়ার বাজার পুরনো অভিযোগের বৃত্তেই আটকে আছে। প্রতিবারের মতো এবারও নির্ধারিত দাম না পাবার অভিযোগ করেছেন মৌসুমি ব্যবসায়ীরা। সমস্যা সমাধানে সমন্বিত পদক্ষেপের দিকে তাকিয়ে আছেন কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতির নেতারা। রাজধানী চকবাজারের পোস্তায় সারি সারি করে লবণ মাখানো কাঁচা চামড়া বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করার পর এখানে এসে রাখা হয়, তারপর গন্তব্য ট্যানারি। তবে প্রতি বছরের মতো এবারও রয়েছে দাম নিয়ে বিস্তর অভিযোগ। আমি যে আশা করে নিয়ে আসলাম আমি এটা লাভ করবো 200 টাকা, কিন্তু বরঞ্চ আমার 150 টাকা লস হয়েছে। 200-300 দাম লাগে, শুক্লাপট্টি মান নিয়েছি আর পোস্তা কোনো চামড়া বিক্রি হচ্ছে না, চামড়া কোনো দাম নাই। মৌসুমি ব্যবসায়ীরা যে দরে কিনছেন তা নিয়ে প্রতি বছরই অভিযোগ করে আড়তদাররা। তাদের দাবি না জেনে ব্যবসায় নেমে পরিস্থিতি ঘোলাটে করছেন তারা, ফলে অভিযোগ আর পাল্টা অভিযোগ থামছেই না। পোস্তাটা দুটো ভাগ হয়েছে, একটা হেমন্তপুর চলে এসে একটা পোস্তা গেছে, এই জন্য আমাদের চামড়া আমদানি কম হয়েছে। ওনারা যে রেট দেয় আর যারা কাঁচা চামড়াটা আনে তারা জানে না একটা চামড়াতে খরচ কত। আগে আমাদের চামড়া ইউরোপ, আমেরিকা থেকে জাপান সমস্ত রাষ্ট্রে যাইত, কিন্তু বর্তমানে বন্ধ থাকার কারণে চায়নামুখী হওয়াতে আমাদের চামড়ার বাজার আর চাঙ্গা হচ্ছে না। ট্রেনের মালিকরা আমাদের টাকা মানে ঠিক সময় আমাদের কোনো টাকা পেমেন্ট করে না। এই কোরবানির সময় আমরা এত টাকা পয়সা পাই ট্রেনের মালিকদের কাছে। বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের মতে এবার উচ্চ মূল্যস্ফীতি, রাজনৈতিক কার্যক্রম না থাকা সহ নানা কারণে কোরবানিতে পড়েছে ভাটা। ফলে সংগ্রহ লক্ষ্যমাত্রার থেকে অন্তত 20% চামড়া কম সংগ্রহ হবে। মৌসুমি ব্যবসায়ী, আড়তদার ও ট্যানারদের সাথে প্রতিনিয়ত দাম নিয়ে মুখোমুখি অবস্থানের বিষয়ে তাদের সাফ কথা, নিতে হবে সমন্বিত উদ্যোগ। আমরা যদি এটাকে খুব শিথিল পর্যায়ে আনার জন্য চিন্তা করি তাহলে অবশ্যই আমাদের সমন্বয়ের প্রয়োজন। কোঅর্ডিনেট করতে হবে আমাদেরকে। প্রত্যেক সেক্টর থেকে 2 জন করে 10 জন যদি ফুল টিম করে দেওয়া হয় হোল দ্য ইয়ারে চামড়ার পেট্রোলাইজ করার জন্য, চামড়ার তদারকি করার জন্য, তাইলেই সম্ভব এটাকে ডেভেলপমেন্ট এবং উন্নতি। আদারওয়াইজ এটা সম্পূর্ণ ডিজাস্টার আমি দেখতেছি। ঈদের দ্বিতীয় দিনে কোরবানির প্রায় 100% হয়ে আসলেও সোমবারও মিলবে কিছু চামড়া। ইফতেখার আলম, চ্যানেল 24, ঢাকা। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানায় ডক্টর ইউনূসের লন্ডন সফরের সময় আলোচনার সুযোগ চেয়েছেন টিউলিপ। জানিয়েছেন তার খালা শেখ হাসিনার সঙ্গে তাকে জড়িয়ে কিছু প্রশ্নের উত্তর দিতে চান তিনি। আশা করেন এর মাধ্যমে ভুল বুঝাবুঝির অবসান হবে, যা ঢাকার দুর্নীতি দমন কমিশনের পদক্ষেপের কারণে সৃষ্টি হয়েছে। কাল যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। লন্ডনে তিনি দেখা করবেন কিং চার্লসের সাথে। ডাউনিং স্ট্রিটে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে।
ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় বেশিরভাগ রাজনৈতিক দল, কিন্তু বিশেষ গোষ্ঠীর স্বার্থে সরকার এপ্রিলে নির্বাচন দিতে চাইছে। চট্টগ্রামে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। কেন ডিসেম্বরের পরে এই প্রশ্নটা সকলের মনে জেগেছে। কার স্বার্থে ডিসেম্বরের পরে, কোন গোষ্ঠীর স্বার্থে? যদি ওই গোষ্ঠীর স্বার্থে যদি 90% রাজনৈতিক দলকে উপেক্ষা করে সিদ্ধান্ত দেওয়া হয়, তাহলে সন্দেহ মানুষের মনে জাগবে আগামী দিনে ওই গোষ্ঠীর জন্য তারা যেভাবে প্রভাবিত হচ্ছে ওই গোষ্ঠীর স্বার্থে, তাহলে আগামী দিনে একটা সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে হবে কিনা এই প্রশ্ন মানুষের মনে জেগে গেছে ইতিমধ্যে। আত্মপ্রকাশের পর থেকে এখন পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃত্বের দৃঢ়তা এবং অপরিপক্কতা দুটো নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে। তারা সমালোচনা যেমন পেয়েছেন, বাহবাও কুড়িয়েছেন। কিন্তু এই সমালোচনা রাষ্ট্রচিন্তক এবং রাষ্ট্রবিজ্ঞানীদের কাউকে কাউকে করেছে আশাহত, আবার কেউ এখনও তাদের আশাবাদ ধরে রেখেছেন। এনসিপি নেতৃত্ব অবশ্য ভুলভ্রান্তি থেকে শিখতে চায়, রিপোর্ট করেছেন সাদবিন শফিক। যদিও কথা ছিল না জুলাই আন্দোলনের সম্মুখ সারির নেতৃবৃন্দের দল গঠনের, কিন্তু রাজনৈতিক বাস্তবতা এমন এক সময়ের মুখোমুখি করেছে এই নেতৃবৃন্দকে একরকম অবধারিত হয়ে পড়ে দলীয়ভাবে ঐক্যবদ্ধ হওয়ার, জুলাই চেতনাকে উজ্জীবিত রাখার। এটি হবে একটি গণতান্ত্রিক, সমতা ভিত্তিক ও জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল। সেই পথ ধরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির গঠন আশাবাদী করেছে অনেককেই। বিশেষ করে দ্বিদলীয় বৃত্ত ভেঙে তরুণদের হাত ধরে রাজনীতিতে আসুক নতুন দিন, এমন প্রত্যাশা যাদের ছিল, তাদের সেই আশাবাদ কতটুকু জিইয়ে রাখতে পারল এনসিপি? তাদের এই নির্বাচনী রাজনীতির দিকে আসা, এই গণ অভ্যুত্থানকে পূর্ণ বিজয়ের দিকে না নিয়ে গিয়ে, এটাকে আমি সমর্থন করি না। তার উচিত ছিল একটা আন্দোলনমুখী সংগঠনটাকে আগে চালিয়ে যাওয়া, বিদ্যমান সংবিধান এটা বাতিল করা, তারা যেটা চেয়েছেন বাতিল করা, এবং নতুন একটা গঠনতান্ত্রিক প্রক্রিয়া শুরু করা, এবং একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সংস্কারগুলো শেষ করার পরে তারা একটা রাজনৈতিক দল। স্বভাবতই জনগণ তাদেরকেই চাইতো। ইতিহাস বলে পিচ্ছিল পথ পাড়ি দিতে হয় রাজনীতিবিদদের। এনসিপির তরুণ নেতৃত্বদেরও পা পিছলেছে, বিদ্ধ হতে হয়েছে সমালোচনার তীরে। এই দল যেভাবে কাজ করছে তাতে এদেরকে দক্ষিণপন্থী বলা ছাড়া কোনো উপায় নাই। এমনকি এদের কিছু কিছু কথাবার্তা প্রতিক্রিয়াশীলও বটে। এটা খুবই একটা হতাশাব্যঞ্জক ব্যাপার, কারণ যারা মনে করেছিল যে এই ছাত্ররা বেরিয়ে এসে এই দেশের গণতান্ত্রিক রাজনীতিতে একটা বড় ভূমিকা রাখবে, গণতান্ত্রিক ঐতিহ্য সৃষ্টির ক্ষেত্রে একটা ভূমিকা রাখবে, সেখানে দেখা গেল তারা উল্টো কাজ করছে। দলটার যে আচরণ, সে এমনভাবে বিহেভ করছে অ্যাজ ইফ এই বাংলাদেশের সে ক্ষমতাসীন দল। এই রাজনৈতিক আচরণটা আমি মনে করি যে এগুলো যথাযথ হচ্ছে না। প্রকাশ্য ময়দানে রাজনৈতিক বিরোধের জন্ম দিচ্ছে। রাজনৈতিক বিরোধ থেকে এটা যে কোনো সময় রাজনৈতিক সহিংসতার দিকে যেতে পারে। সময়টা নাজুক আর পথ নয় মোটেও মসৃণ। এই বাস্তবতা মাথায় রেখে ঠিক ভুলের মাধ্যমে পরিপক্ক হওয়ার প্রতিশ্রুতি দিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক। আমরা আশা করেছিলাম সকল রাজনৈতিক দলগুলো নিয়ে আমরা একটি নতুন সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা নতুন সংস্কৃতির মধ্যে আমরা যাব। দুঃখজনক হলো সেখানে আমরা বাধাগ্রস্ত হয়েছি। ভবিষ্যতে আমাদের জনগণের কাছে সে আমরা কমিটমেন্ট দিয়েছি, আমাদের ভবিষ্যৎ পথযাত্রায় কোনো আস্থার ঘাটতি হবে না। এনসিপির নতুন ধারার রাজনীতির আশ্বাসে ভরসা রাখতে চান রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী। সংশোধনের পথে হেঁটে আরও সাবধানী হওয়ার পরামর্শ তার। যেহেতু তাদের কোনো রাজনীতি করার কোনো অভিজ্ঞতা নাই, সুতরাং তারা যে ভুল করবে এটা তো অস্বাভাবিক কিছু নয়। কারণ তাদের মধ্যে সেই প্রজ্ঞা বা সেই ম্যাচুরিটি তো রাজনীতি করতে করতে যেমন সিজনড হয়, সেটা তো তাদের মধ্যে আশা করাটা ঠিক হবে না। সততা থাকতে হবে, স্বচ্ছতা থাকতে হবে, ত্যাগ থাকতে হবে, দেশপ্রেম থাকতে হবে। জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতির আকাশে টিমটিম করে জ্বলা নাকি জনসম্পৃক্ত হয়ে উজ্জ্বল ধ্রুবতারার আলো দেয়া, পুরোটাই নির্ভর করছে এনসিপির আগামীর কথা আর কাজের ওপর। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। দর্শক, বিকেল 4টার খবর দেখছেন। একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর সাথে। দর্শক, বিরতির পর আবারও ফিরলাম বিকেল 4টার খবরে।
টানা ছুটিতে ঈদ উৎসবে মাতোয়ারা দেশবাসী, পর্যটন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়। এ বিষয়ে আপনাদের বিভিন্ন খবরাখবর জানাতে চাই। ঢাকার বাইরে এবং ঢাকায় কে কিভাবে ঈদ উদযাপন করছেন সেই খবরগুলো জানানোর জন্য আমাদের সহকর্মীরা মৌলভীবাজার, রাঙামাটি, আমরা এই মুহূর্তে দুই সহকর্মীকে দেখতে পাচ্ছি, মৌলভীবাজার থেকে আব্দুর রব এবং রাঙামাটি থেকে জিয়াউল হক। প্রথমে আব্দুর রব, আপনার কাছে যেতে চাই। দুটো এলাকায় আমরা জানি যে এখানে বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা যান, তাদের প্রিয় জায়গা। যদি একটু আমাদেরকে জানান যে এবারের ঈদে যেহেতু লম্বা ছুটি, কেমন ভিড় দেখছেন এবং মানুষ কেমন উদযাপন করছেন? জি দুলা, প্রতিবারের মতো বিভিন্ন উৎসবে আসলে পর্যটকরা মৌলভীবাজারকে এবং শ্রীমঙ্গলকে আসলে বেছে নেন। এর কারণ হচ্ছে যে এখানে প্রাকৃতিক যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে, বিশেষ করে হাওর, পাহাড়, টিলা এবং যে চা বাগান এবং জলপ্রপাতগুলো রয়েছে, সেগুলো আসলে পর্যটকদের প্রচুর পছন্দ, যার কারণে পর্যটকরা এখানে আসেন। এবং এখানে আসলে আরেকটা বিষয়ে বলি যে এখানে পাহাড়, টিলা এবং প্রাকৃতিক পর্যটন কেন্দ্রগুলো বেশি থাকায় আসলে আমরা নেটওয়ার্কেরও আসলে একটা ঝামেলায় পোহাতে হয়, যার কারণে লাইভে আসলে একদম প্রপার যে জায়গাগুলো সেখানে আসলে নেটওয়ার্কের অনেকটা ঝামেলা থাকে। আমি এখন আছি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর লেক এলাকায়। এই এলাকায় আসলে প্রচুর পর্যটকের সমাগম আমরা দেখতে পাচ্ছি, কারণ এখানে যে চা বাগানগুলো রয়েছে সেই চা বাগানগুলো ভেতরে প্রচুর পর্যটক ঢুকেছেন। এবং এখানকার বৈশিষ্ট্য হচ্ছে যে চারদিকে পাহাড় এবং টিলা, মধ্যেখানে লেক, এবং এই পাহাড় টিলাগুলোতে সবুজ চা বাগান রয়েছে। সেই নান্দনিক দৃশ্যগুলো দেখতে আসলে দেশ এবং বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসলে পর্যটকরা এখানে ছুটে এসেছেন। এর পাশাপাশি যে হামহাম জলপ্রপাত, মাধবকুণ্ড জলপ্রপাত সহ যে বিভিন্ন প্রাকৃতিক যে ইয়েগুলো রয়েছে, পর্যটন কেন্দ্রগুলো রয়েছে, সেগুলোতে আসলে পর্যটকরা ভিড় করছেন। এর পাশাপাশি যদি বলতে চাই যে মৌলভীবাজার যে রিসোর্ট এবং কটেজগুলো রয়েছে, শতাধিক হোটেল, রিসোর্ট, কটেজ, সেগুলো আসলে পরিপূর্ণভাবে বুকিং হয়েছে। আব্দুর রব, অসংখ্য ধন্যবাদ আপনাকে। যদিও আসলে নেটওয়ার্ক খারাপ থাকার কারণে আমরা খুব ভালোভাবে দর্শকদেরকে হয়তো আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন সেখানকার সৌন্দর্য ঠিকভাবে দেখাতে পারছি না। আমরা এবার রাঙামাটিতে যেতে চাই। জিয়াউল হক, আমরা সেখানে অপেক্ষাকৃত পরিষ্কার দেখতে পাচ্ছি আপনার পেছনের ছবি। একটু যদি জানান যে আবহাওয়া কেমন, পর্যটকরা কেমন গেলেন আর কেমন উদযাপন করছেন? দুলা, রাঙামাটির যে অন্যান্য যে পর্যটন কেন্দ্রের মতো আমি এখন দাঁড়িয়ে আছি একটি শিশু পার্কে। আমরা সকালবেলা দর্শকদের জানিয়েছিলাম যে ঝুলন্ত সেতু এলাকার দৃশ্য, সেখানে আসলে ঈদের দ্বিতীয় দিন অনেকটাই আসলে পর্যটক আসতে শুরু করেছে। রাঙামাটির ঝুলন্ত সেতু এলাকা সহ যে অন্যান্য যে পলল পার্ক, সুবলং ঝর্ণা সহ সাজেক ভ্যালি যে চিত্র, সেখানে আমরা খবর নিয়েছি যে পর্যটকরা আসতে শুরু করেছে। তবে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা যদি বলছে আসলে তাদের 9 তারিখ থেকে আসলে মূলত পর্যটকদের আগমনের ভিড় বাড়বে বলে তারা প্রত্যাশা করছেন, এবং সেইভাবে আসলে হোটেল এবং রিসোর্টগুলো বুকিং হয়েছিল তারা জানিয়েছেন। এখন পর্যন্ত যে অবস্থায় আসলে গতকালও যে কয়েকদিন যে টানা বর্ষণের পর গতকাল থেকে আসলে তীব্র তাপদাহ যে চলছে, আজকেও সে আসলে প্রচন্ড গরম। এখনো সে রোদের কারণে আসলে মানুষজন এখন ভাবে সেইভাবে ঘর থেকে বের হয়নি, বা আসলে যারা বের হয়েছে তারাও আসলে কাপ্তাই লেকের বিভিন্ন স্পটে ঘুরে বেড়াচ্ছেন। যখন পর্যটকরা রাঙামাটি বেড়াতে আসলে তাদের প্রথম পছন্দ হয় বোট নিয়ে যে কাপ্তাই হ্রদে ঘুরে বেড়ানো এবং সুবলং ঝর্ণায় যাওয়া। সুবলং ঝর্ণা যাওয়ার অন্যতম কারণ হচ্ছে সেখানে যে প্রাকৃতিক ঝর্ণাগুলো রয়েছে সেগুলোতে গত কয়েকদিন টানা বর্ষণে সেই ঝর্ণাগুলো প্রাণ ফিরে পেয়েছে। তাই পর্যটকরা প্রথমে আসলে সেই সব স্পটগুলোতে ঘুরে বেড়ান, তারপরে এই শিশু পার্কগুলোতে, শহরের শিশু পার্কগুলোতে ঘুরে তারপরে আসলে তারা বিশ্রাম করে থাকেন। এই পর্যটকদের নিরাপত্তা টুরিস্ট পুলিশের পাশাপাশি জেলা পুলিশে কাজ করে যাচ্ছেন বলে আমাদের জানিয়েছেন। দোলা, এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ। জিয়াউল হক, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা মৌলভীবাজার আর রাঙামাটি থেকে সেখানকার ঈদ উদযাপনের খবর আপনাদেরকে জানাচ্ছিলাম। এবার ঢাকায় ফিরে আসবো। বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে আছেন মাকসুদুল হক ইমু। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে আমাদের সহকর্মী মাকসুদুল হক ইমু রয়েছেন। ইমু, আমরা গত কয়েক বছর ধরেই দেখছি যে ঈদের সময় আসলে যে সিনেমাগুলো আসে সেগুলো নিয়ে দর্শকদের প্রচণ্ড আগ্রহ থাকে। এবারও সেটার ব্যতিক্রম নয়। কি দেখছেন আসলে সেখানে দর্শকদের উপস্থিতি কেমন, সিনেমাগুলো কেমন চলছে? এবার ঈদে আসলে একটা সবচেয়ে বড় জিনিস যেটা দেখতে পেয়েছি যে বাংলা সিনেমায় কিন্তু যে জোয়ারটা সেটা কিন্তু এবারও অব্যাহত রয়েছে, এবং তাণ্ডব সহ 6টি সিনেমা মুক্তি পেয়েছে এবারের ঈদে। সবগুলো সিনেমা দেখার প্রতি দর্শকের আগ্রহ রয়েছে, তবে তাণ্ডব যে সিনেমাটি রায়হান রাফি পরিচালিত সেটি নিয়ে কিন্তু দর্শকের আগ্রহ সবচেয়ে বেশি আমরা দেখছি। এবং সিনেপ্লেক্সে গতকালকের তুলনায় আজকে কিন্তু আমরা বেশি দর্শক পেয়েছি। এবং সবচেয়ে বড় কথা, কিছুক্ষণ আগেই দেখেছি তাণ্ডব সিনেমার যে আজকের শো ছিল সেটি শেষ হয়েছে এবং দর্শকদের একটা প্রচুর উপচে পড়া ভিড় ছিল পরবর্তী শোয়ের জন্য।
আমরা এই মুহূর্তে দর্শককে দেখাতে যাচ্ছি যে তাণ্ডব সিনেমার পরিচালক রায়হান রাফি আমাদের সঙ্গে আছেন, তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। রায়হান রাফি আমাদের সাথেই আছেন। রায়হান রাফি, ঈদ কি তাণ্ডবময় একটু জানতেই চাই। সেটা তো মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে যে তাণ্ডবময়, মানুষ যেভাবে তাণ্ডবকে গ্রহণ করছে, যেভাবে উল্লাস করছে, যেভাবে তাণ্ডব তাণ্ডব বলছে এবং বলছে তুফান 2 পরে আসুক, আগে তাণ্ডব 2 আমরা দেখতে চাই। তো মনে হচ্ছে এবার ঈদ আসলে তাণ্ডবময়। যদি আপনার কাছে আমার সিনেমাময় থাকে, তো এটা গত 3 বছর ধরেই হয়ে আসছে, পরাণ, সুরঙ্গ, তুফান। তো এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ, আমার জন্য পার্সোনালি চ্যালেঞ্জ যে এর থেকে বেটার কি করব। তো বাট এবার তাণ্ডবের দর্শকের রিয়াকশন খুবই অদ্ভুত, তারা মানে উল্লাস করতে করতে হল থেকে বেরোচ্ছে, যেটা আপনারা দেখছেন। আমরা একটা জিনিস আপনার কাছে জানতে চাই, যেহেতু আপনাকে পেয়েছি, গতকাল পর্যন্ত শুনেছি 26টি শো ছিল সিনেপ্লেক্সে, এখন সেটি 48-এ গিয়ে ঠিকেছে। এই শো দর্শক চাহিদার ভিত্তিতেই বেড়েছে, কেমন মনে হচ্ছে? খুবই ভালো। তারপরেও তো টিকিট পাওয়া যাচ্ছে না 3 দিনের, 48টা শো, তারপরেও টিকিট নাই। ম্যাক্সিমাম অডিয়েন্সই তাণ্ডবের জন্য যারা আসছেন, সিনেমা টিকিট না পেয়ে ফিরে যাচ্ছেন। তো আমাদের আরো হল থাকলে আরো ভালো হতো, কারণ আমি খুব খারাপ লাগে কোনো অডিয়েন্স যদি তাণ্ডব দেখতে চায় কিন্তু দেখতে না পারে। ইভেন আমাকেও প্রচুর মানুষ ফোন করছে টিকিটের জন্য, সবাইকে বলছে আমার কাছে টিকিট নাই, আসলে কি করব। অবশ্যই শুভকামনা হলো আপনার এবং আপনার সিনেমার জন্য, পাশাপাশি অন্য সিনেমাগুলো ভালো চলুক এবারের ঈদে। দর্শক শুনছিলেন, সব সিনেমাগুলো আপনারা দেখেন ঈদে শুনছিলেন দোলা, আসলে যে দর্শকদের যে আগ্রহ, তার পাশাপাশি কিন্তু নির্মাতাও বেশ উচ্ছ্বসিত, তার সিনেমাটি দর্শক সাদরে গ্রহণ করেছে সেই বিষয়টি নিয়ে। এই ছিল এখনকার মতো আমার কাছে সিনেপ্লেক্স থেকে সর্বশেষ। জি ইমু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। পরবর্তী সংবাদগুলোতে হয়তো অন্যান্য চলচ্চিত্রের খবরও আপনার কাছ থেকে আমরা জানতে পারবো। দর্শক, একটা বিরতির সময় হয়ে গেল আমাদের, একটা বিরতি নিচ্ছি, সাথে থাকুন।